আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেকক্ষণ যাবৎ আমি ভাবছিলাম কি নিয়ে কথা বলবো। এবং বেশ অনেকক্ষণ যাবৎ এটিও আহ আমি ভাবছিলাম যে হয়তোবা আমাকে কথা বলতে গেলে আরো কিছু নিয়ে পড়াশোনা করা উচিত। এবং আমি প্রতিনিয়তই চেষ্টা করি নতুন কিছু জানবার এবং নতুন কিছু নিয়ে কথা বলবার। সো দ্যাট আম এবং এর পাশাপাশি কিছুটা পড়াশোনাও করার। পড়াশোনা করলে যেটি হবে যে আমি হয়তোবা আপনাদেরকে সঠিক তথ্যটি নিয়ে কিছু বলতে পারবো। দেখুন, আম গত আমি যদি একটি লাইন বাই স্টেপ বাই স্টেপ যদি আমি আ কথা বলি বা ঘটনার পরের ঘটনা, তার পরের ঘটনাগুলো যদি আমি বুঝিয়ে আপনাদেরকে গল্পের মতো করে বলি, তবে আমার কাছে মনে হয় যে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দর্শক, আমি শুরু করছি ২০০১ সাল থেকে। ২০০১ সালে ক্ষমতায় আসে হচ্ছে বিএনপি। এবং বিএনপির একটা পজিটিভ দিক হচ্ছে, আ আমার কাছে যেটি পজিটিভ দিক মনে হয় সেটি হচ্ছে তারা এক ধরনের ভদ্র রাজনীতি করে। এবং আপনি যদি একটু আ স্টাডি করেন তবে আমার কাছে আমি যেটি দেখি যে তাদের রাজনীতির প্যাটার্নটা হচ্ছে অনেকটা শান্ত স্বভাবের মতো। এবং আম অপরদিকে যদি আমি আওয়ামী লীগকে রাখি তবে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ হচ্ছে মাঠের রাজনীতি খুব ভালো বুঝে। এবং আওয়ামী লীগ মাঠ থেকে উঠে আসা নেতাকর্মীই আওয়ামী লীগের বেশি। কিন্তু ইদানিংকালে মানে এই লাস্ট কয়েক বছরে, এই শেষ কয়েক বছরে আমার কাছে মনে হয়েছে যে মাঠ থেকে উঠে আসা নেতাকর্মীদের মূল্যায়নটা আওয়ামী লীগে কম হচ্ছিল। যার কারণে চোর, লুটেরা এই দলটাতে বেড়ে গেছিল। তবে বিএনপির দিকে যদি আমি দেখি যে বিএনপি যেই পরিমাণ লুটপাট করেছিল ২০০১-এ বা ওই সময়টাতে, তার থেকে কয়েক শত গুণ বেশি লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ১৬ বছরে। তো ২০০১ থেকে ২০০৫ যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময়েও লুটপাট যে একদমই হয়নি তা কিন্তু নয়। তবে দেশের মানুষ কিছুটা, কিছুটা, আমি কিন্তু একদম বলছি না, কিছুটা স্বস্তিতে ছিল। কিন্তু সেই সময়েও কিন্তু আম ছাত্রদল, যুবদল এমন বহু কিছু করেছে, বহু ঘটনা ঘটিয়েছে যেগুলো হয়তোবা মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল একটা সময়ে যেয়ে। কিন্তু সেই তুলনায় এই গত ১৬ বছরের ঘটে যাওয়া সেটি কিন্তু অনেক আ বেশি, খুব ওভার করে ফেলেছে। তো গত ১৬ বছরে শেখ হাসিনা তো বহু ভালো কাজ করেছে। কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় আসার আগের যে প্রেক্ষাপটটি, যেখানে 1/11 এর মতো ঘটনা ঘটলো, আ মইনু আহমেদ যিনি ভারতে গেলেন, ভারতের প্রেসক্রিপশন নিলেন, প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে এসে সেটি করলো। প্রণব মুখার্জির একটি বিশাল বড় রোল কিন্তু আওয়ামী লীগের এবং বাংলাদেশের উপরে সেই সময়ে ছিল। তারপর ২০০৯ এ আওয়ামী লীগ ক্ষমতায় এলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সবথেকে বড় যে ঘটনা ঘটলো সেটি হচ্ছে বিডিআর বিদ্রোহ। যেই বিডিআর বিদ্রোহের সময় হঠাৎ করে আমরা যেটি লক্ষ্য করলাম, তখন ভারতেও কিন্তু ৩ দিক থেকে সৈন্য রেডি ছিল। তাদের এয়ার ফোর্স রেডি ছিল বাংলাদেশে স্ট্রাইক করবার জন্য। এবং তারা সে সময় একটা মানে কথাও বলেছে যে শেখ হাসিনাকে সেফ এক্সিট করে, মানে সেফ এক্সিট করাতে যা কিছু প্রয়োজন ভারত কিন্তু তাই করবে। তখন থেকেই আমি মানে আমরা তো আমরা তো এর আগে তো আমরা ছোট ছিলাম। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝি, বুঝার চেষ্টা করছি। ২০০৯ এর প্রেক্ষাপট মানে বিডিআর বিদ্রোহ পার হওয়ার পরের যে প্রেক্ষাপটটি শুরু হলো, বা আ শেখ হাসিনার সরকারের বিশাল কর্মযজ্ঞ, লুটপাট, হরিলুট যেটাকে বলে। তারপর ২০১২
2012-13 সালের দিকে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি একটি আইনের মাধ্যমে বাতিল করে ফেলা হলো। তারপর থেকে তো নির্বাচন ব্যবস্থা একদমই ধস। কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কিন্তু গত 3-4টি নির্বাচনে একটিও সুষ্ঠু হয়নি। বরং বাংলাদেশের গণতান্ত্রিক যেই ব্যবহার, অ্যাপ্রোচ, মানুষের মধ্যে যেই ভোট দেওয়ার যেই স্বতঃস্ফূর্ততা, সে সবকিছু এক এক করে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার গত 16 বছরে। এই 16 বছরে সরকারের এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটি ধ্বংস হয়নি। গণমাধ্যম বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, সব থেকে আম, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হওয়াতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আমজনতা, আমি, আপনি, আমরা সবাই। দেশটা তো ভালোই চলছিল, তাই না? যেমন ধরুন আপনার পোশাক শিল্পের উপর বাংলাদেশ কিন্তু এক ধরনের ডিপেন্ডেন্ট, কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে কিন্তু বাংলাদেশ জিডিপিতে ভালো করছিল, বাংলাদেশ পোশাক শিল্পেও ভালো, পোশাক খাতেও ভালো করছিল, আহ, রপ্তানি ভালো হচ্ছিল পোশাকের। তারপর হচ্ছে আপনার আমাদের মাথাপিছু আয় কিন্তু 3 গুণ বেড়ে গিয়েছিল। তারপর বাংলাদেশ আমরা বেশ কয়েকবার রিপোর্টে দেখেছি, আমরা বেশ কয়েকবার খুব চড়াও করে আমরা দেখেছি যে দরিদ্র মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ খুব দ্রুত আম, আপনার কি, আম, মধ্যম আয়ের দেশে টার্ন নিবে, এবং বাংলাদেশ খুব দ্রুত একটা ডেভেলপড কান্ট্রিতে রূপ নিচ্ছে। কিন্তু জনগণ এই জায়গাটিতে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই যে আহ, এত ভালো কিছু আওয়ামী লীগ করছিল জনগণের জন্য, দেশের জন্য, এত বড় বড় উন্নয়ন, এত বড় বড় প্রজেক্ট, এই প্রজেক্টে সব থেকে বেশি লাভবান হয়েছে কারা? জনগণ? মোটেও জনগণ লাভবান হয়নি, যেটি আমার দৃষ্টিতে আমি বলতে পারি। লাভবান হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, লাভবান হয়েছে শেখ পরিবার বর্গ, লাভবান হয়েছে, যেটির ফিরিস্তি, যেটির এক এক করে তথ্য ফাঁস হচ্ছে। যেমন গতকালকে একটি তথ্য ফাঁস করেছে, আম, আপনার একটি তথ্য যেটি ফাঁস করলো সেটি হচ্ছে গ্লোবাল সিকিউরিটি, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন, যারা হচ্ছে গতকালকে একটি রিপোর্ট ফাঁস করলো, যে রিপোর্টে বলছে যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা, টিউলিপ এবং টিউলিপ সিদ্দিক, যিনি হচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান এবং লেবার পার্টির এমপি ব্রিটেনের, সে, তার ভাগ্নেও এবং জয় মিলে আহ, এই রূপপুরের এই প্রজেক্ট থেকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রজেক্ট থেকে তারা লুট করেছে $500 কোটি, যা বাংলাদেশের 59 কোটি ডলার, 59 হাজার টাকার কিছু একটু এই পাশেই হবে, আগ পেছ হবে। শুধু একটি প্রজেক্টের থেকেই শেখ পরিবারের আয় হচ্ছে $500 কোটি, যার অনেকগুলো টাকা, যার যার অনেকগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে, অফশোর ব্যাংকগুলোতে জমা রয়েছে। তো এত, মানে শুধু একটা প্রজেক্ট থেকে তো এরকম বহু প্রজেক্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছে, যার থেকে নেতা কর্মীরা বিভিন্নভাবে আপনার লাভবান হয়েছে। সব থেকে বেশি লাভবান হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের, যেটি বিদ্যুৎ কেন্দ্রকে তো বলা হচ্ছে মানে এক ধরনের লুটের মডেল। আপনাকে যদি একটা ছোট্ট উদাহরণ দেই, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাংলাদেশে হচ্ছে 60,578 মেগাওয়াট, যার মধ্যে 13,000 মেগাওয়াট, যা এর মধ্যে স্বাভাবিকভাবে ব্যবহার হয় 13,500 মেগাওয়াট। 26,578 মেগাওয়াট, তার মধ্যে ব্যবহার হয় 13,500 মেগাওয়াট। আর যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে 16,500 মেগাওয়াট ব্যবহার করা হয়। আর প্রায় 11,000 মেগাওয়াটই অলস। এটি শুধু বাংলাদেশেরই উৎপাদন, এবং যেখানে অলস পড়ে থাকে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ অলস পড়ে থাকে, এবং সেগুলো কুইক রেন্টালের মাধ্যমে
কুইক মানে আমার সরকার দেখিয়েছে যে বিদ্যুৎ চাহিদা অনুযায়ী আমাদের অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র বাড়ানো হচ্ছিল, বিভিন্ন বিদ্যুৎ প্রজেক্ট গুলো বাড়ানো হচ্ছিল, কিন্তু ওখান থেকে বিদ্যুৎ আসছিল না এবং সেটি দেখিয়ে কুইক রেন্টালের মাধ্যমে জনগণকে লুট করা হচ্ছিল। জনগণের মাথার উপরে এই যে বিদ্যুতের দাম বাড়ছিল, এগুলো কেন? এগুলো হচ্ছে সেই অলস পড়ে থাকা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলোকে ভাড়া দিতে 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 এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কারা পরিচালনা করছে স্টাডি করলে দেখা যাবে যে এই যে মেয়র আতিক, ওনার দুটো আছে, তারপর স্বদেশ গ্রুপের দুটো আছে, তারপরে সামিট গ্রুপের আছে। সো এরকম সব এই সরকারের আস্থাভাজন লোকদেরই কিন্তু, এবং এর মধ্যে আপনার বিপু বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী যিনি ছিলেন বিপু, উনি তো লাভের মানে লাভে লাভ ওনার। তো এই সব কিছুর পরে, এত ভালো কিছুর পরে শেখ হাসিনাকে কেন পালাতে হলো? শেখ হাসিনাকে পালাতে হলো তার মূল কারণটি হচ্ছে, এত ভালো উন্নয়নের পরেও, এত লুটপাটের পরেও জনগণ তাকে মাফ করে দিয়েছিল। কিন্তু জনগণ তখন তাকে মাফ করেনি যখন জনগণ দেখলো যে তার হাতে শিশু বাচ্চার খুন লেগে আছে। সে বিনা কারণে মানুষ হত্যা করছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে। এই সব কিছুর পরে মানুষ ক্ষেপে গেছে এবং মানুষ ভাবা শুরু করলো এবার এক এক করে আমাকে প্রতিশোধ নিতে হবে, জনগণের প্রতিশোধ। তখন জনগণ ক্ষেপে যে সেই হত্যার প্রতিশোধ তো নিলই বটে, সাথে সাথে এখন এক এক করে তাদের সব সব অতীতের সব দোষগুলো বের হয়ে আসছে। গুণের কোনো কথাই নাই, গুণ বলে কিছু নাই আওয়ামী লীগের, এখন সবই হচ্ছে তাদের দোষ, তাদের এক এক করে দোষ। এত বছরের ক্ষোভ, মানে বাংলাদেশের ইলেকশন, যে ইলেকশন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সেটিকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যবসা খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে অর্থনীতি খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতের সাথে সব অনৈতিক চুক্তিগুলো করা হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে ভারতকে এক্সেস দিয়ে দেওয়া, বাংলাদেশের সিকিউরিটি নষ্ট করে দেওয়া, বর্ডার কিলিং, ফেলানি হত্যার কথা তো আমরা মানে ভুলে যাইনি। কিছুদিন আগে বিডিআর এর মহাপরিচালক এম সাখাওয়াত হোসেনকে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, মানে এখন তো উনি পাট বস্ত্র উপদেষ্টা হয়েছেন, সেখানে বিডিআর মহাপরিচালক ওনাকে জানালেন যে আমাদেরকে বাধ্য করা হতো আহ, পতাকা বৈঠকের জন্য, মানে বর্ডারে এক একটা হত্যা হতো, কিন্তু আমরা কোনো জবাব দিতে পারতাম না, বিধায় এক এক করে আমাদেরকে পতাকা বৈঠকে বাধ্য করা হতো। এই যে এত বড় বড় অ্যালিগেশনস শেখ হাসিনার বিরুদ্ধে এখন উঠে আসছে, এই জিনিসগুলো মনে হয় না অদূর ভবিষ্যতে শেখ হাসিনা কাটিয়ে উঠতে পারবেন বা তার পরিবার কাটিয়ে উঠতে পারবে। শুধু এতটুকুই মনে হচ্ছে, ঠিক যেভাবে গত 16 বছরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছক তৈরি করা হয়েছিল, এখন সেই ছকে আওয়ামী লীগ পড়ে গেছে। এখন আওয়ামী লীগকে আহ কোনো রকমে তার পিঠ বাঁচিয়ে সামনের দিকে মানে হাঁটা ছাড়া আর কোনো উপায় নাই, তাদের আর এই রাজনীতি করার মানে কোনো উপায় নাই। যেমন আজকে আমি দেখলাম যে আওয়ামী লীগ যে দলটি নিষিদ্ধ করার একটি দাবি উঠেছে এবং এটা রিট করা হয়েছে আদালতে। So, আওয়ামী লীগের সাথে এমন বহু কিছুই হবে যেটি আওয়ামী লীগ করেছে গত 16 বছর, তার থেকে ডাবল কিছু হবে হবে বলেই কিন্তু আমি আশঙ্কা করছি। এত কিছুর পরে শেখ হাসিনা ভালো করেই জানতেন যে উনি যদি বাংলাদেশে থাকেন তাহলে ওনার জীবনের ঝুঁকি রয়েছে, ওনাকে মানুষ বাঁচতে দিবে না, উনি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। যার কারণে শেখ হাসিনাকে পালাতে হয়েছে, ভারতে পালাতে হয়েছে তার বন্ধুর কাছে। এখন এই যে বন্ধুর কাছে গিয়ে পালালো, বন্ধুর কাছে পালিয়েও তো সুখে নাই, বরং বন্ধু এখন বন্ধুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। কেন বন্ধুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কথা বলবো সামনের এপিসোডটিতে, অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।